আসসালামু আলাইকুম। আর আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে আরো একটি সম্পূর্ণ নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশ ডাক বিভাগ বা ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস বা সমমানের প্রশ্নের সমাধান। পরীক্ষাটি হয়েছিল 17 মে 2024। পূর্ণমান ছিল 70 এবং সময় ছিল 60 মিনিট। চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না। বাক্যটি কোন ভাবের ক্রিয়া? এটি সাপেক্ষ ভাব। একজনের সাপেক্ষে আরেকটা ঘটনা ঘটছে। আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না, মানে বাবা বেঁচে থাকার সাথে কষ্ট হওয়া না হওয়ার একটা সম্পর্ক রয়েছে, সাপেক্ষে বা আপেক্ষিক বিষয়, এই জন্য এটা সাপেক্ষ ভাব হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের অপশনগুলোর ভিতরে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, এখানে অল অফ ইট এটি হচ্ছে থার্ড পারসন এবং এর সাথে ডিপেন্ডস শব্দটি ব্যবহৃত হবে। অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। সঠিক উত্তর হচ্ছে অপশন গ। 3 নম্বর, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে কি চাহ শঙ্খচিল। অপশন গ। 4 নম্বর হচ্ছে অ্যাভয়েড ড্যাশ সাম মিস্টেক অ্যাগেইন। এখানে অ্যাভয়েড রয়েছে, এটি অ্যাভয়েড এর পরে অবশ্যই এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটি শব্দ বসবে। তাহলে অ্যাভয়েড মেকিং সাম মিস্টেক অ্যাগেইন, অর্থাৎ পরবর্তীতে ভুল হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তাহলে অ্যাভয়েড মেকিং সাম মিস্টেক অ্যাগেইন, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর একটি অঙ্কের প্রশ্ন রয়েছে, বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে এর পরিসীমা কত? এখানে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল এখানে একটা দেওয়াই রয়েছে প্রশ্নে, সেটা হচ্ছে কত, 18 পাই। তাহলে পাই আর পাই বাদ দিব আমি উভয় পক্ষ থেকে। তাহলে থাকবে কি, এখানে থাকবে আর স্কয়ার ইকুয়াল টু 18 থাকবে। তাহলে এখানে আর ইকুয়াল টু আমি বের করব, তাহলে রুট ওভার 18। হ্যাঁ, রুট ওভার 18 কে আমি কি লিখতে পারি, 2 গুণন 9। 18 কে ভেঙে 2 গুণন 9 লেখা যায়। তো 9 এর উপরে তো 2 এবং 9 উভয়ের উপরে রুট থাকবে। আচ্ছা, আমি একটু ভেঙেই লিখি, 2 গুণন 9। আচ্ছা, এখানে এই পাশে আসি। তো রুট ওভার 2 গুণন 9 এটাকে আমরা কি লিখতে পারি, যে রুট ওভার 2 গুণন 3 স্কয়ার। ওকে, তো এরপরে কি করবো আমরা, এই তিনের উপর স্কয়ার রয়েছে, আবার তার উপরে আবার রুট রয়েছে। তো এই স্কয়ার আর রুট কেটে যায়, কেটে গিয়ে সামনে এই 3টা বাইরে নিয়ে আসবো আমরা। নিয়ে আসার পরে এই 2 এর উপরে তো রুট থেকেই যায়। ওকে, এটা হচ্ছে আমাদের কি বের হলো, এটা বের হলো আমাদের এই যে ব্যাসার্ধ আর। হ্যাঁ, এটা হলো ব্যাসার্ধ আর পাওয়া গেল। আর কি বলছে, পরিসীমা কত? তো পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 2 পাই আর। তাহলে কি হবে, 2 ইন্টু পাই ইন্টু আর। আর এর মানে হচ্ছে 3 রুট 2। তাহলে কত হবে, পূর্ণ সংখ্যা আছে 3 আর হচ্ছে 2, 3 দুগুণে 6 হবে। আর এরপরে হচ্ছে রুট 2 আছে আর একটা পাই থাকবে, তাহলে 6 রুট 2 পাই। অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 6 নম্বর কি বলছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50 ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান কত? এখানে একদমই খুবই বেসিক একটা প্রশ্ন এখানে করা হয়েছে। দেখেন এখানে এরকম আর কি দেওয়া হয়েছে, কি বলছে যে একটি সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান। তো আমরা ধরে নিলাম যে এই বাহু আর হচ্ছে এই বাহু, এই দুইটা বাহু সমান। আমরা কি জানি যে ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজের সংলগ্ন কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান। তো আমরা একটা পরিচিত করি কোণগুলোকে। এইটা হচ্ছে এ কোণ, এইটা হচ্ছে আমাদের ধরবো আমরা, এটা হচ্ছে বি কোণ, আর এইটা হচ্ছে সি কোণ। হ্যাঁ, 3টা কোণ আমরা পেলাম, এর মধ্যে বি কোণ আর সি কোণটা সমান। আর কি বলছে যে এক সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50 ডিগ্রি, অর্থাৎ এই যে এই এ কোণটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি শীর্ষকোণ। ওকে, এখন কি বলছে, এর ভূমি বর্ধিত করলে, এর বলতে এই যে ত্রিভুজটা আঁকালাম সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি বর্ধিত করলে। তো ভূমি বর্ধিত করলে বলতে আমরা এই যে একটা বর্ধিত করলাম, হ্যাঁ, যে কোনো একদিকে বর্ধিত করলে হবে, বি কোণ হোক অথবা সি কোণ হোক, আমি বর্ধিত করলাম। তো বলছে যে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান কত? অর্থাৎ এই যে বর্ধিত করার পরে এইখানে এই যে কোণটা উৎপন্ন হলো,
হ্যাঁ, এই কোণটা কত ডিগ্রি এটা বের করতে বলছে। এখন এখানে দেখেন প্রথমে এ বি সি যে ত্রিভুজটা আমরা আগানো হয়েছিল ওইখানে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বি কোণ আর সি কোণ যেহেতু সমান হচ্ছে, যেহেতু এ বি বাহু আর এসি বাহু সমান, এখানে এ বি বাহু ইকুয়াল টু এসি বাহু যখন সমান হওয়ার কারণে বি কোণ ইকুয়াল টু সি কোণ, হ্যাঁ এই দুইটা কোণ সমান। তাহলে ত্রিভুজের একটা কোণ আমরা জানি যে 50 ডিগ্রি, যেটা এ কোণ সমান 50 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তো 180 ডিগ্রির ভিতরে 50 ডিগ্রি বাদ দিব, এ কোণের মানটা বাদ দিব, থাকবে হচ্ছে 130 ডিগ্রি। তো 130 ডিগ্রি এখন এই সমান দুই ভাগে ভাগ হয়ে বি কোণ আর সি কোণ হবে। তাহলে 130 ডিগ্রিকে দুই ভাগে ভাগ করলে হবে হচ্ছে 65 ডিগ্রি। ওকে, অর্থাৎ বি কোণ ইকুয়াল টু সি কোণ ইকুয়াল টু 65 ডিগ্রি। 65 ডিগ্রি অর্থাৎ বি কোণ এবং সি কোণ এই দুটোর মানই হচ্ছে 65 ডিগ্রি। এখন আবার কি বলছে যে বর্ধিত করার পরে ধরলাম সি, এটা বর্ধিত করে এখানে হচ্ছে ও পর্যন্ত আমি বর্ধিত করলাম, হ্যাঁ এই পর্যন্ত। তাহলে এ সি ও যে কোণটা আমি যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছি, এ সি ও এই কোণটা কত ডিগ্রি হবে আমরা এখন দেখি। যে ভিতরে ত্রিভুজের ভিতরে যে সি কোণটা দেওয়া আছে এটা তো 65 ডিগ্রি, আবার এই 65 ডিগ্রির সাথে বাকি যে বর্ধিত করলাম যেটা এ সি ও, এটাও কিন্তু একটা সরল কোণ হয়। পুরো একটা বিসিও রেখার উপরে পুরো একটা কোণ, এটা কিন্তু সরল কোণ। তো সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে ভিতরের যে কোণটা ছিল সি কোণ, এটা তো 65 ডিগ্রি। তাহলে এই 65 ডিগ্রি বাদ দিব, বাদ দিলে কি হবে 180 থেকে 65 বাদ দিলে 115 ডিগ্রি। অর্থাৎ বাইরের যে কোণটা তৈরি হলো এসিও, এটা মূলত 115 ডিগ্রি সমান। অপশন গ। 7 নম্বর কি বলছে, হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্সড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক যেই পর্বটা ইংরেজি সাহিত্যের, সেইটাকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বা সবচেয়ে প্রভাবিত করে কোনটা, কোন রিভলিউশন, সেটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন। অপশন খ। 8 নম্বর কি বলছে, লগ রুট 2 ভিত্তিক 16 ইকুয়াল টু কত। ওকে, এখানে আমরা একটা বেসিক জিনিস জানাই আমি আপনাদেরকে, যেমন ধরেন 2 এর উপরে যদি 4 দেই তাহলে কত হয়, 16 হয় না। 2 এর উপরে 4 দিলে 16, মানে 2 4টা 16। এখন আমি যদি এই 2 না লিখে এখন এখানে যদি লিখি যে রুট 2 এর উপরে যদি আমি 4 দেই তাহলে কত হবে, রুট 2 এর উপরে যদি আমি সেম পাওয়ার 4ই দেই তাহলে কি হবে, রুট 2 4 বার, অর্থাৎ রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2 4 বার দিলে কি হয়, এই দুটো মিলে 2, এই দুটো মিলে 2, 2 দুগুণে 4 হচ্ছে। তো দেখেন 2 এর উপরে 4 দিলে এটা হচ্ছে 16, বাট রুট 2 এর উপরে 4 দিলে কি হয়, এটা হয়ে যায় মাত্র 4। এখন রুট 2 এর উপরে কত দিলে 16 হবে, বুঝতে পারতেছেন কিছু? আমি যদি রুট 2 এর উপরে পাওয়ার আমি কত দিব, দিলে এটা 16 হবে। তো যেহেতু দুইটা রুট 2 মিলে একটা 2, দুইটা রুট 2 মিলে একটা 2, তাহলে 2 এর উপরে 4 দিয়ে যদি 16 হয় প্রথমে, তাহলে 2 এর উপরে এবার আমাকে 8 দিতে হবে, কারণ দুইটা করে রুট 2 মিলে একটা 2 হয়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তো এই যে 8 নাম্বার যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে এখানে এই কাহিনীটাই করা হয়েছে। যেমন কি বলছে যে লগ রুট 2 16 এটা দেওয়া আছে। হ্যাঁ, তা আমরা কি করব, লগ রুট 2 এটাকে 16 কে ভাঙালে আমরা এভাবে ভাঙাতে পারি না, 2 এর উপরে 4, 16 কে আমরা এভাবে ভাঙাতে পারি। কিন্তু এই যে এখানে ভিত্তি দেওয়া আছে রুট 2, আমরা আমাদের যে আর্গুমেন্টটা আছে 16, এই 16 এর নিচে আবার আমরা 2 টু দি পাওয়ার 4 করলাম। এই যে দুইটা আছে, এই দুইটাকে আমাদের বেস যে রুট 2 আছে এইটার সেম করব, আমরা সমান সমান করব। তাহলে কিভাবে করতে হবে, লগ রুট 2, এই যে আমি যেটা গোল দিয়ে আমি দেখাইছি বৃত্ত আঁকায়, এই 2টাকে আমি কি করব, রুট 2 করব। তো যখন আমি এটাকে রুট 2 করব তখন এটা পাওয়ার কত হবে, সেম জিনিসই রাখতে হবে, 16 হিসেবে রাখবো আমি, বাট আমি 2 এর জায়গায় এখানে আমরা কি লিখলাম, রুট 2 লিখলাম, তখন পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে ডবল, অর্থাৎ পাওয়ার হয়ে যাবে 8। যেহেতু দুইটা রুট 2 মিলে একটা 2 হয়, এই জন্য এখানে পাওয়ার 8 দিতে হবে, তাহলেই না তখন 16 হবে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে এই 8টা সবার সামনে আসে, লগের অঙ্কের নিয়মে পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা সবার সামনে আসে। 8 লগ 2 রুট 2 ইন্টু রুট 2। ওকে, এরপরে 8 ইন্টু 1,
যেহেতু লগ এর পরে বেজ এবং আর্গুমেন্ট যদি একই জিনিস হয় √2 ইন্টু √2, তাহলে ওটার মান তখন 1 হয়ে যায়। তাহলে 8 অকে 8 হবে না? এই 8 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন খ। 9 নম্বর প্রশ্ন, ডাকার নব কোন ভাষায় রচিত? ডাকার নব অপভ্রংশ ভাষায় রচিত, অপশন খ। 10 নম্বর কি বলছে? ঘন্টায় 75 মাইল বেগে একটি গাড়ি 10 মাইল যায়, ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় 20 মিনিট হবে। ওকে, আমরা এখান থেকে করি। এখানে কি বলছে দেখেন, ঘন্টায় 75 মাইল বেগে, অর্থাৎ ঘন্টায় বলতে 60 মিনিট, 60 মিনিটে যায় হচ্ছে 75 মাইল। তাহলে এভাবে সে 10 মাইল যায়, তাহলে 10 মাইল যাইতে তার কত সময় লেগেছিল এটা আমরা বের করব। বিষয়টা হচ্ছে এইখানে দেখেন, এখানে বলছে যে ঘন্টায় 75 মাইল যায়, তার মানে 75 মাইল যায় হচ্ছে 60 মিনিটে, ঘন্টায় মানে 60 মিনিট। তো 75 মাইল যদি 60 মিনিটে যায়, তাহলে 10 মাইল কয় মিনিটে যাবে এটা আমরা বের করব। ওকে, 75 মাইল যায় হচ্ছে 60 মিনিটে, তাহলে 1 মাইল যাবে হচ্ছে কত? 60 ভাগ 75 মিনিটে, অতএব 10 মাইল। হ্যাঁ, 10 মাইল যাবে কয় মিনিটে? এই যে 60 গুণন 10 নিচে হচ্ছে 75। তো আমি কি দিয়ে কাটবো? আমি কাটবো হচ্ছে 15 দিয়ে কাটবো। 15 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5 15 75, আর 15 দিয়ে 60 কে কাটলে 4 15 60, আবার 5 দিয়ে এই 10 কে কাটলে 2, তাহলে কি থাকবে? এটা 4 দুগুণে 8 মিনিট। হ্যাঁ, অর্থাৎ যাওয়ার সময় সে 10 মাইল যে যাচ্ছে, এটা মূলত যাচ্ছে হচ্ছে 8 মিনিটে। হ্যাঁ, তারপর কি বলছে যে ফিরে আসার সময়, অর্থাৎ 10 মাইল যাওয়ার পরে আবার এই 10 মাইল ঘুরে আগের জায়গায় চলে আসবে, অর্থাৎ যাওয়ার সময় 10 মাইল, আসার সময় 10 মাইল। তো বলছে যে ফিরে আসার সময় বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় 20 মিনিট হবে। তো যাইতে তো 8 মিনিট লাগছে, আমরা বের করলাম 10 মাইল যাইতে 8 মিনিট লাগছে। তো পরের 10 মাইল আবার ফিরে আসতে এবার তাকে মোট 20 মিনিট সময় ব্যয় করতে হবে যাওয়া আসা মিলে। তাহলে 8 আর হচ্ছে আমাকে ফিরে আসার সময় 12 মিনিট ব্যয় করতে হবে। তো 8 মিনিট হচ্ছে যাওয়ার সময় প্লাস 12 মিনিট হচ্ছে আসার সময়, এই দিয়েই তো 20 মিনিট হবে। হ্যাঁ, এই যে 20 মিনিট বলছে। তো এখন এই যে 10 মাইল রাস্তা যাওয়ার সময় যাইতেছে 8 মিনিটে, আবার সেম ওই 10 মাইল রাস্তায় আসার সময় সে 12 মিনিটে আসবে, তার মানে কিন্তু তার গতি কিন্তু অনেক কমে যাবে। তো এখন এই গতিটা কত হবে, বেগটা কত হবে, এটাই আমাকে বের করতে হবে। আগে তো 75 মাইল পার ঘন্টায় যাইতো, এখন যদি 12 মিনিটে ওই সেম দূরত্ব আসবে, তাহলে এখন তার গতিবেগ অবশ্যই 60 বা 50 55 এরকম স্পিডে আসবে। এটা আমরা এখন বের করব। কিভাবে বের করব? আমরা এই বাম পাশে করি, জায়গার যেহেতু অভাব আছে। তো আমরা এইভাবে করতে পারি যে, যেহেতু এখানে বেগ বের করতে বলছে যে ফিরে আসার সময় বেগ কত হলে, তো আমরা কি জানি যে বেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়। তাহলে দূরত্ব কত? 10 মাইল, কারণ যাওয়ার সময় 10 মাইল, ফিরেও তো ওই 10 মাইলে আসতে হবে, আর সময় হচ্ছে কত? 12 মিনিট। তো এখন এটা হচ্ছে কি 10/12, এটা কিন্তু মিনিটে, এই 12 তো যেহেতু মিনিট, তো এখন এইটাকে আবার আমি কি ঘন্টায় নিয়ে যাব, যেহেতু আমাকে গতিবেগটা ঘন্টায় বের করতে হবে। তো ঘন্টায় বের করার জন্য এইটাকে টোটাল জিনিসটাকে আমি 60 দিয়ে ভাগ করব। ওকে, 60 দিয়ে আমি ভাগ করব, তাহলে ঘন্টায় নিয়ে যাবে। তাহলে কি হবে? এটা হবে 10/12 গুণন এই 60টা, তখন কি হবে? এই 60টা যাবে হচ্ছে উপরে, আর নিচে তখন মনে মনে 1 থাকবে। এই যে 12 দিয়ে 60 কে কাটলে 5 12 60, তো 5 দিয়ে উপরে 10 কে গুণন, তাহলে কি 5 10 50 মাইল পার ঘন্টা। এটা হচ্ছে তার ফিরে আসার গতিবেগ, 50 মাইল পার ঘন্টা। অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। 11 নম্বর কি বলছে? দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কল। অপশন গ, এন্ট্রাস্টেড টু, এন্ট্রাস্টেড এর পরে এখানে টু হবে। 12 নম্বর কি বলছে? তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? এটি রচনা করেন গিরিশচন্দ্র সেন। অপশন ঘ। 13 নম্বর কি বলছে? যে 5টি সংখ্যার গড় 40। ওকে, 5টি সংখ্যার গড় 40, তাহলে 5টি সংখ্যার সমষ্টি আমরা বের করতে পারবো। সোজা 5 দিয়ে 40 কে গুণ করব, তাহলে সমষ্টি বের হবে। ওকে, এরপর কি বলছে? যদি আরো দুইটি সংখ্যা যাদের গড় 21, মানে আরো দুইটি সংখ্যা যাদের গড় আবার 21, এই দুটি সংখ্যার সমষ্টি কিন্তু আমরা বের করতে পারবো। 2 গুণন 21 42। আচ্ছা, সংখ্যাগুলোর সাথে যোগ করা হয় তবে 7টি সংখ্যার গড় কত হবে? আচ্ছা, তাহলে এই যে প্রথম যে 5টি সংখ্যা, 5টি সংখ্যার সমষ্টি কত হবে? 5 গুণন 40 ইকুয়াল টু কত হবে? 200। পরের যে দুইটি, এই যে দুইটি সংখ্যার গড় আবার দেওয়া আছে 21, তাহলে পরের দুইটি সংখ্যার সমষ্টি কত হবে?
2 গুণন 21 ইকুয়াল টু কত? 21 দুগুণে 42। তাহলে যোগ করলে কত হবে? 242। এই 242 কয়টি সংখ্যার সমষ্টি? 7টি সংখ্যা। আগের 5টি, পরের 2টি, 7টি। তো 7টি সংখ্যার সমষ্টি যদি 242 হয়, তাহলে চাইছে হচ্ছে গড়। তাহলে এটা যদি আমি গড় বের করি, এই 7 দিয়ে এই 242 কে ভাগ দিতে হবে। তো কত হবে? 242 কে যদি আমি ভাগ দিই 7 দিয়ে, 3 7 21 বাঁচবে কত? 24 থেকে 21 বাদ দিলে থাকবে হচ্ছে 3। যায় না, আনলাম 2 কেটে 32 না? তাহলে 5 7 35, 5 দিয়ে যাবে না, 4। হ্যাঁ, 4 7 28, বাঁচবে কত? 4। আর দশমিক দিব, দশমিক দিয়ে শূন্য নিয়ে আসবো, তাহলে কত হবে? 40। 40 এর ভিতরে 7 কয়বার যায়? 5 7 35, 5, তাহলে 34.5। এখানে এই যে অপশন দেয়া রয়েছে গ, 34.57, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 14 নম্বর কি বলছে? একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে এই যে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কত হবে? 110 টাকা। মানে ক্রয় মূল্য 110 টাকা। মানে সরি, এটা হবে মাইনাস। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা হবে। মানে ক্রয় মূল্য আমরা এইসব ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা 100 ধরি। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। আবার পরে কি বলছে? 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে 5% লাভে তখন বিক্রয় মূল্য কত হতো? 5% লাভে বিক্রয় মূল্য কত হতো? 100 টাকা ক্রয় মূল্য হলে 5% লাভে তাহলে কত হতো? এটা 105 টাকা হতো। তাহলে এই দুইটা যে বিক্রয় মূল্য পেলাম, একবার হচ্ছে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হলো? 90 টাকা। আবার 5% লাভে বিক্রয় মূল্য কত হলো? 105 টাকা। তো এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 105 বিয়োগ হচ্ছে 90 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 15 টাকা। ঠিক আছে? এই যে 15 টাকা পার্থক্য পাওয়া যাচ্ছে দুইটা বিক্রয় মূল্যের মধ্যে, একবার 10% ক্ষতিতে, আবার 5% লাভে। দুইটা ক্ষেত্রেই আমরা ক্রয় মূল্য কিন্তু 100 ধরে নিয়েছিলাম। ঠিক আছে? তো পার্থক্য যখন 15 টাকা, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। দেখেন, পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত ছিল? 100 টাকা। পার্থক্য 1 টাকা হলে কত হবে? 100 ডিভাইডেড 15 টাকা। অতএব পার্থক্য 45 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, তাহলে এই যে 45 টাকা যখন বেশি হবে পার্থক্য, তখন এটা কত হবে? তখন হবে নিচে হবে 15, উপরে হবে 100 তো ছিলই, আর এই 45 উপরে যাবে। তাহলে 15 দিয়ে 45 কে কাটবো। হ্যাঁ, 3। তাহলে 3 আর 100 গুণ করলে 300। এই 300 টাকা হচ্ছে আমার কি? ক্রয় মূল্য। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর কি বলছে? যে দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে? দিয়াশলাইয়ের কাঠির মাথায় মূলত থাকে হচ্ছে লোহিত ফসফরাস। কারণ ঘর্ষণের সময় যেই তাপটা উৎপন্ন হয়, সেই তাপকে আগুনে পরিণত করাই হচ্ছে লোহিত ফসফরাসের কাজ। 16 নম্বর কি বলছে? আই ডিড নট ফলো হু পাসড বাই মি ইট ড্যাশ সজীব। এখানে কি বলছে? যে আই ডিড নট ফলো, এটা কিন্তু পাস্ট টেন্স। আই ডিড নট, আমি খেয়াল করিনি বা দেখিনি বা আমি অনুসরণ করিনি। হ্যাঁ, হু পাসড বাই মি, আমাকে যে অতিক্রম করে গেছে, এটা কিন্তু অতীতকালের ঘটনা। তাহলে ইট ড্যাশ সজীব, এটা সজীব হতে পারে। হ্যাঁ, এটা মনে হয় সজীব ছিল, এরকম কিছু একটা বোঝানোর জন্য এই বাক্যটা এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে ওয়ার ইট ওয়ার সজীব, তো এটা হবেই না। ইটের সাথে তো সজীব যায় না। মাস্ট বি, এটা তো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের জন্য ব্যবহার করা হয়। বাট মাইট বি, এটা কিন্তু একটা পাস্ট টেন্সের জন্য ইউজ করা হয়। তাহলে অপশন গ হবে সঠিক উত্তর। আই ডিড নট ফলো হু পাসড বাই মি ইট মাইট বি সজীব, এটা সজীব হতে পারে বা সজীব ছিল এটা। হ্যাঁ, মাইট বি হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর, বান্দা আছে কোথায় অবস্থিত? বান্দা আছে এটি ইন্দোনেশিয়াতে অবস্থিত। 18 নম্বর, শব্দ মধ্যস্থ দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে? সমতা লাভ করার বিষয়টাই হচ্ছে সমীভবন। অপশন ঘ। 11 নম্বর অঙ্ক কি বলছে? যে 1101 1101 2 এর দশমিক সংখ্যা কত? আচ্ছা, এই যে এখানে 2 দেওয়া আছে, এই 2টা মূলত হচ্ছে বাইনারি সংখ্যা বোঝানোর জন্য। বাইনারি সংখ্যা মানে হচ্ছে 0 আর 1, যত সংখ্যাই হবে 0 আর 1 দিয়ে লেখা হবে, এটাকে বলা হয় বাইনারি। এখানে দেখেন ব্র্যাকেটের ভিতরে 1 1 0 1, এটা কিন্তু 0 আর 1ই রয়েছে, এই জন্য এটাকে বাইনারি সংখ্যা বলা হয়। আর বাইনারি সংখ্যাকে প্রকাশের জন্য আবার যে ব্র্যাকেট দিয়ে নিচের দিকে 2 লেখা হয়, এটা হচ্ছে বাইনারি। আর এইটাকে কি করতে হবে? এটাকে নিয়ে যেতে হবে দশমিকে নিয়ে যেতে হবে।
তো দশমিকে নেওয়ার জন্য মানে বাইনারি সংখ্যাকে দশমিকে নেওয়ার জন্য সহজ যে উপায় সেটা হচ্ছে আমরা লিখি ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব 2 দিয়ে গুণ করে সবগুলোকে আবার যোগ করব। অর্থাৎ প্রথম সংখ্যা ছিল হচ্ছে ব্র্যাকেটের ভিতরে 1, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। ওকে, এরপরে যোগ, পরের সংখ্যা হচ্ছে আবারও 1, এটাকেও আমরা 2 দিয়ে গুণ করব। যোগ, অর্থাৎ প্রত্যেক ব্র্যাকেটের ভিতরের প্রত্যেকটা সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব। এরপরে তৃতীয় সংখ্যা ছিল হচ্ছে 0, এটাকেও 2 দিয়ে গুণ করব। যোগ, চতুর্থ সংখ্যা ছিল হচ্ছে মানে লাস্টের সংখ্যা ছিল 1, এটাকেও 2 দিয়ে গুণ করব। এবং মনে রাখবেন যে এই যে প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করতেছি এইগুলোর মাঝখানে কিন্তু আবার যোগ চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন কি করব, একদম লাস্ট যে 2টা আমি লিখলাম অর্থাৎ এই যে লাস্টের যে 2 এইটার উপরে পাওয়ার দিব 0। হ্যাঁ, এর পরের 2 এর উপরে পাওয়ার দিব 1। এবার মানে বাম দিকে যত আসবে তত পাওয়ার বাড়বে। তাহলে এটার পাওয়ার হবে 2, এটার পাওয়ার হবে 3। ওকে, এটা হচ্ছে নিয়ম, বাম দিক থেকে পাওয়ার 1 1 করে বাড়তে থাকবে। প্রথমটাতেই পাওয়ার দিতে হবে 0, এর পরেরটাতে 1 2 3। যদি আরো সংখ্যা থাকতো তাহলে আমি পরের 2 এর উপরে আমি 4 দিতাম, তারপরটাতে 2 এর উপরে 5 দিতাম, এভাবে আর কি। এখন কি প্রথম যে সংখ্যাটা আছে 1 গুণন 2 এর উপরে 3, অর্থাৎ 2 এর উপরে 3 কত হয় 8, 8 কে 1 দিয়ে গুণন করতে হবে, তাহলে 8 অক্ষে 8। যোগ 2 এর উপরে 2 মানে 4, 4 দিয়ে এই 1 কে গুণন, তাহলে 4 অক্ষে 4। যোগ 2 এর উপরে 1 মানে 2, হ্যাঁ এই 2 কে 0 দিয়ে গুণন, তাহলে 0। যোগ 2 এর উপরে পাওয়ার যদি 0 থাকে বা যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটার মান হয়ে যায় 1। তো 1 দিয়ে এই 1 কে গুণ, তাহলে 1 অক্ষে 1। তাহলে এখন যোগ করে দিই সবগুলো, 8 আর 4 12, 12 আর 1 13। এই 13টা হচ্ছে আমাদের কি দশমিকের রূপান্তর হলো। এখন এটা যদি দশমিক, এই জন্য 13র পরে এখানে ব্র্যাকেট দিয়ে নিচে 10 লেখা হয়। বাইনারিতে যেমন 2 লেখা হয়, দশমিকে সেরকম 10 লেখা হয়। তো এই অপশনগুলোতে 10 দেয় নাই, বাট এখানে 13 রয়েছে, কাজেই আমাকে 13ই অ্যান্সার করতে হবে। যেহেতু বলছে দশমিক সংখ্যা কত, তার মানে 10 তো থাকবেই, এই জন্য ওরা 10 দেয়নি, বাট 13 হিসেবে আমাদের এটাই সঠিক উত্তর হবে। 20 নম্বর কি বলছে যে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার, এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? মূলত এটা হচ্ছে যে এরকম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম এরকম। হ্যাঁ, কি বলছে যে এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এই ছোটটা হচ্ছে 3 সেন্টিমিটার, বড়টা হচ্ছে 7 সেন্টিমিটার। আর এদের যে দূরত্ব, এই যে মধ্যবর্তী যে দূরত্ব এইটা আর এখান থেকে এইটা, এটা আমাকে বের করতে বলছে। এটাকে আমরা কি বলি, এইচ দিয়ে প্রকাশ করি, হাইট। সমান্তরাল বাহু দুইটার হাইট হচ্ছে এইচ দিয়ে প্রকাশ করি। তো আমরা কি জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহু দুইটির যোগফল। মনে রাখতে হবে যে হাফ গুণন সমান্তরাল বাহু দুইটির যোগফল, অর্থাৎ 3 যোগ 7 গুণন উচ্চতা, অর্থাৎ ওই যে সমান্তরাল বাহু দুইটার এদের মাঝখানে যে উচ্চতা সেটা হচ্ছে এইচ। ওকে, এটা হচ্ছে সূত্র। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের প্রশ্নে দেয়াই রয়েছে, সেটা হচ্ছে কত 20 ইকুয়াল টু হাফ গুণন 3 যোগ 7, তার মানে কত 3 যোগ 7 হচ্ছে 10, 10 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 5, আর এইচ তো থেকে যাবে। এখান থেকে আমরা বের করতে পারতেছি যে এইচ ইকুয়াল টু কত হবে, তাহলে 4। 5 দিয়ে 20 কে সরাসরি ভাগ করতে হবে 4, এই যে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে ওই সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 21 নম্বর কি বলছে যে উপসর্গ যোগে গঠিত কোন শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে অনুবাদ সাদৃশ্য। 22 নম্বর যে রীতিতে স্নান শব্দটি সিনান শব্দে পরিণত হয় তার নাম কি? যদি কোনো শব্দকে একটু সহজভাবে বলার জন্য, সহজভাবে প্রকাশ করার জন্য একটু অক্ষর কম বেশি করে নতুন কোনো শব্দ গঠন করা হয় তখন সেটাকে বলা হয় বিপ্রকর্ষ। এখানে স্নানকে সহজ করে বলার জন্য সিনান বলা হচ্ছে, এই জন্য এটা বিপ্রকর্ষ এর উদাহরণ। 23 নম্বর কি বলছে কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে? এখানে চিলটি সাই সাই করে উড়িয়ে গেল, এটি হচ্ছে ধনাত্মক বাক্যের উদাহরণ। 24 নম্বর কি বলছে হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? এটি মূলত প্রণয় উপাখ্যান জাতীয় কাব্যগুলোর প্রচলন হয়েছে হিন্দি এবং ফার্সি থেকে। 25 নম্বর কি বলছে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের মোট 6 জন মন্ত্রিসভার সদস্য ছিলেন, যদিও মন্ত্রিসভা ছিল অনেকগুলো, বাট এক একজনের আন্ডারেই বেশ কারো কারো 3-4টা করে মন্ত্রণালয় ছিল।
তো ক্যাপ্টেন এম মনসুর আলী তিনি ছিলেন হচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। এইচ এম কামরুজ্জামান তিনি ছিলেন হচ্ছে কৃষি, ত্রাণ, পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। আর সৈয়দ নজরুল ইসলাম ছিলেন হচ্ছেন উপরাষ্ট্রপতি মানে হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পদাধিকার বলে প্রতিরক্ষা বা দেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক দায়িত্ব হিসেবে তিনি পালন করবেন। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন হচ্ছেন উপরাষ্ট্রপতি। এখন এই প্রশ্নের মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন এইচ এম কামরুজ্জামান। 26 নম্বর কি বলছে যে ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম্ব ইজ অ্যান টম্ব এবং ইনস্ক্রাইবড এর অর্থ হচ্ছে যে কবরস্থানে বা সমাধিস্থলে কোনো কিছু খোদাই করে রাখা হয়। একজন মৃত ব্যক্তিকে কবরস্থানে সমাহিত করার পর বা দাফন করার পর তার কবর ফলকে কোনো কিছু লিখে রাখা হয় যখন ওই মৃত ব্যক্তির সম্পর্কে, তখন ওই মৃত ব্যক্তির সম্পর্কে ওই লেখাটাকে বলা হয় এপিটাফ। এখানে এপিটাফ EPITAPH এপিটাফ, হ্যাঁ, এটিকে বলা হয় এপিটাফ। এটি মূলত অপশন গয়ে রয়েছে এটি এপিটাফ মনে রাখতে হবে। 27 নম্বর কি বলছে ট্র্যাজেডি মিন্স কি? ট্র্যাজেডি হচ্ছে এ সিরিয়াস প্লে উইথ স্যাড এন্ডিং। হ্যাঁ, এটা খুবই নাটক বা একটা ড্রামা যেটার খুবই বিয়োগান্তক একটা শেষ হয় বা সমাপ্তি হয়, স্যাড এন্ডিং। 28 নম্বর চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? তিনি ছিলেন শিলভদ্র, অপশন গ। 29 নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে লিখিত বানানের শব্দ কোনটি? এটি হচ্ছে নিউমোনিয়া, অপশন খ। 30 নম্বর হচ্ছে বেমক্কা শব্দের অর্থ কি? বেমক্কা শব্দের অর্থ হচ্ছে এখানে অপশন ক এবং গ দুটোই অসঙ্গত এবং অসংযত, এই দুটোই বেমক্কা শব্দের অর্থ। 31 নম্বর মেইডেন স্পিচ এর অর্থ কি? মেইডেন স্পিচ এর অর্থ হচ্ছে ফার্স্ট স্পিচ, অপশন খ। 32 নম্বর কি বলছে যে মুনাফার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে কমে যায় 70 টাকা, তার মূলধন কত? এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে মুনাফার হার কমছে কিন্তু 2%, হ্যাঁ, 7 থেকে 5% এ নেমে আসছে, 2% এ কিন্তু আয় কমে গেছে। তো 2% আয় কমছে বটে, বাট এখানে প্রশ্নের বলছে যে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, অর্থাৎ 5 বছরে কমে হচ্ছে 70 টাকা, তাহলে এক বছরে কত কমবে? মানে 5 বছরে টোটাল হিসেব করে তার টোটাল 70 টাকা কমছে, তাহলে প্রতি বছরে অর্থাৎ এক বছরে তার কত কমছে সেটা আমরা কিভাবে বের করবো? সোজা 5 দিয়ে ভাগ করবো, 5 14 70, অর্থাৎ প্রতি বছরে তার এই 14 টাকা করে তার আয় কমে গেছে। ওকে, এখন এই যে 14 টাকা করে আয় কমছে প্রতি বছরে, এই যে 14 টাকা করে আয় কমলো, এটা মুনাফার হার কত পার্সেন্ট কমের কারণে 14 টাকা করে কমছে? 2%। এখানে প্রশ্নে ওরা বলে দিয়েছে যে 7% থেকে 5% এ আসার ফলে তার আয় প্রতি বছরে 14 টাকা করে কমছে, 5 বছরে 70 টাকা কমে। ওকে, তার মানে এটা হচ্ছে এরকম যে 2% সমান হচ্ছে 14 টাকা, মানে মুনাফার 2% মানে হচ্ছে 14 টাকা, তাহলে মুনাফার 1% সমান কত হবে? 14 ভাগ 2 টাকা। অতএব মুনাফার 100%, মুনাফার 100% মানে কি? আমি যেই আসলটা রাখছি ওই পুরোটাই মুনাফা হচ্ছে, অর্থাৎ আসলটাই আমার 100% মুনাফার সমান। তাহলে 100% মুনাফা মানে কত হবে? নিচে হবে 2, উপরে হবে 14 গুণন এই হচ্ছে 100। তো 2 দিয়ে 14 কে কাটবো, 7 হবে, 7 দিয়ে 100 কে গুণন, তাহলে 700। এই যে এই 700 টাকা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মূলধনের পরিমাণ। 33 নম্বর কি বলছে? হু অ্যামং দ্য ফলোইং ইজ আ রেভলিউশনারি পোয়েট। নিচের যারা পোয়েট বা কবি রয়েছেন তাদের মধ্যে রিভলিউশনারি বা যুগান্তকারী বা ঐতিহাসিক বা এরকম কিছু মানে যা মানে যুগান্তকারী সৃষ্টি বা এরকম একজন কবি তিনি কে ছিলেন? তিনি ছিলেন পিবি শেলি, অপশন খ। 34 নম্বর কি বলছে যে কোন বাক্যটি শুদ্ধ? নিচের অপশনগুলোর ভিতরে মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা, এটি বানানে লিখিত, শুদ্ধ বানানে লিখিত শব্দ। 35 নম্বর কি বলছে যে হি হ্যাজ অ্যাসিউরড মি ড্যাশ সেফটি, হি হ্যাজ অ্যাসিউরড মি অফ সেফটি। 36 নম্বর কি বলছে যে আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? স্থান কাল পাত্র বুঝালে সেটা সাধারণত অধিকরণ কারক হয়, আর এখানে আকাশে
লাস্টে আবার এ রয়েছে, এই জন্য এটা মূলত অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। 36 নম্বর, একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট করে ধীরে চলে, তার মানে প্রতিদিন 10 মিনিট করে সময় নাই হয়ে যায়, হারিয়ে যায়। কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দেবে? এখন দেখেন এখানে একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট করে ধীরে চলে, 10 মিনিট করে স্লো টাইম দেয়। 10 মিনিট করে স্লো টাইম দেওয়া মানে কি, টাইম তো ঠিকই বয়ে যাবে, বাট ওই ঘড়িতে 10 মিনিট করে সময় হারিয়ে যাবে, স্লো মানে হারিয়ে যাচ্ছে। এখন প্রতিদিন 10 মিনিট, তাহলে 60 মিনিট হতে, মানে 60 মিনিট স্লো হইতে তার কতদিন লাগবে? দেখেন কথাটা দেখেন, প্রতিদিন মানে হচ্ছে একদিন, একদিনে 10 মিনিট স্লো হয়, তাহলে 60 মিনিট স্লো হওয়ার জন্য কতক্ষণ লাগবে বা কতদিন লাগবে? আমি একটু লিখে দিই যে 10 মিনিট স্লো হয় হচ্ছে একদিনে। ওকে, তাহলে 60 মিনিট স্লো হবে কত দিনে? 10 মিনিট যদি একদিনে হয় তাহলে 1 মিনিট হবে 1/10, 60 মিনিট হবে তাহলে 6 দিনে, অর্থাৎ 6 দিনে এই ঘড়িটা 1 ঘন্টা স্লো হয়ে যায়। ওকে, 6 দিনে ঘড়িটা 1 ঘন্টা স্লো হয়ে যায়। এখন 6 দিন পার হওয়ার পরে মেইন সময়ের থেকে কিন্তু ঘড়িটা কিন্তু 1 ঘন্টা পিছিয়ে গেল। এরপরে পরবর্তী আরো দ্বিতীয় 6 দিন যে আসবে, এই দ্বিতীয় 6 দিনে কিন্তু ঘড়িটা আরো 1 ঘন্টা পিছিয়ে যাবে, অর্থাৎ 12 দিনে সে 2 ঘন্টা পিছিয়ে যাবে। 18 দিনে সে 3 ঘন্টা পিছিয়ে যাবে। এরপরে হচ্ছে 24 দিনে সে 4 ঘন্টা পিছিয়ে যাবে। তো এভাবে টোটাল 12 ঘন্টা পিছানোর জন্য তার কতদিন সময় লাগবে? কারণ হচ্ছে 12 ঘন্টা পার হলে কিন্তু তার আগের পূর্ণ একটা সময় আসবে, আগে যে সময়ে ক্যালকুলেশনটা আমরা শুরু করছি ঠিক এই সময়ে কিন্তু আবার পাওয়া যাবে 12 ঘন্টা পর। তো এখন যেহেতু 6 দিনে সে 1 ঘন্টা স্লো হয়ে যায়, তাহলে 6 গুণন 12 ইকুয়াল টু 72 দিনে সে পুনরায় আগের অবস্থানে চলে আসবে, অর্থাৎ সঠিক সময় যখন আমরা শুরু করছিলাম সেই সময়ে এসে সঠিক সময়টা দেবে, অর্থাৎ এখানে টোটাল 72 দিন সময় লাগবে। অপশন খ। 38 নম্বর কি বলছে যে কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্প এর উল্লেখ পাওয়া যায়? কৌটিল্যের অর্থশাস্ত্র। অপশন খ। 39 নম্বর, গর্জনশীল 40 এর অবস্থান কোনটি? অক্ষাংশ হিসেবে এটির অবস্থান হচ্ছে অপশন ক, 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি। 40 নম্বর কি বলছে? শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? নিচের এই অপশনগুলোর ভিতরে শুদ্ধ বানান 3টি শব্দই রয়েছে, সেটি হচ্ছে অপশন ঘ, মুহুর্মুহু, ব্যত্যয় এবং মৃত্যুতীর্ণ। 41 নম্বর কি বলছে? দ্য লাইট হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড। হ্যাঁ, দ্য লাইট হ্যাভ বিন ব্লোন আউট। অপশন খ, ব্লোন আউট, এটি একটি ফ্রেজ, ব্লোন আউট। 42 নম্বর কি বলছে? যে এক্স গ্রেটার দেন ওয়াই, এখানে এক্স গ্রেটার দেন ওয়াই মানে হচ্ছে এক্স বড় ওয়াই ছোট। ওকে, এবং জেড লেস দেন 0। এখন এই অঙ্কগুলো একটু সহজভাবে বোঝার জন্য আমরা মান ধরে নেব। যেখানে দেখেন যেহেতু বলছে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স এর মান ধরলাম আমরা 2, এবং এক্স যেহেতু বড় আর ওয়াই ছোট, তাহলে ওয়াই এর মান আমি ধরলাম হচ্ছে 1। আপনি এক্স এর মান 3, ওয়াই এর মান 2 বা ওয়াই এর মান 1, যে কোনো কিছু ধরতে পারেন। আমরা সবচেয়ে ছোট সংখ্যাগুলো নিলাম আমাদের হিসাবের সুবিধার জন্য। এখানে তাহলে জেড লেস দেন 0, তো 0 এর চেয়ে ছোট সেটা কি ধরনের সংখ্যা হতে পারে? সেটা -1। আমরা ধরে নিলাম যে জেড এর মান হচ্ছে -1। এখন আমরা হিসাবে আসি, এখানে কি বলছে? এক্স জেড, আমরা এই ডান পাশে আসি। এক্স জেড গুণ করলে কত হবে? এক্স এবং জেড, অর্থাৎ এক্স এর মান কত? আমরা 2, এক্স এর মান 2 ধরছি, আর জেড এর মান হচ্ছে -1। তাহলে 2 আর -1 গুণ করলে কি হবে? এই যে এক্স এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড, এরকম তো দেওয়া আছে প্রথমটা ক নম্বর অপশন। তো আমরা জাস্ট মান বসাবো, এক্স এর মান 2 ধরছি আর জেড এর মান -1, তাহলে গুণ করলে কি হবে? -2, চিহ্ন যা আছে তাই। ওয়াই জেড, ওয়াই এর মান কত ধরছি? 1, আর জেড এর মান ধরছি কত? -1, তাহলে 1 আর -1 গুণ করলে কত হবে? -1 হবে। এখন এই সম্পর্কটা কি ঠিক হলো? দেখেন সম্পর্কে কি দেখতে পাচ্ছি, যে সম্পর্কে এখানে বলতেছে বা বলার চেষ্টা করা হচ্ছে কি, যে -2 গ্রেটার দেন -1। -2 গ্রেটার দেন কি -1 হয়? সংখ্যার আগে যদি মাইনাস থাকে, সেই সংখ্যাটা যত বড় হবে ওটার মান তত ছোট হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখেন এটা হচ্ছে -1, মানে সে 1 টাকা ঋণে আছে, আর বাম পাশে আছে কি -2, সে 2 টাকা ঋণে আছে। তো যে বেশি ঋণে আছে সে তো আসলে খারাপ অবস্থায় আছে। এইভাবে ভাবলে দেখা যাচ্ছে কি আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে -2টা আসলে কিন্তু অনেক ছোট,
কিন্তু এখানে সম্পর্কে দেখা যাচ্ছে যে -2টা বড় হিসেবে দেখাচ্ছে, তার মানে কিন্তু এই ক নম্বর অপশনটা কিন্তু ভুল। প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক, তার মানে কিন্তু এই যে ক নম্বর অপশন এটা কিন্তু সঠিক না। তো এটা যদি সঠিক না হয়, দেখেন এই সেম জিনিসের উল্টা জিনিস কিন্তু ঘয়ে দেওয়া আছে। কয়ে দেওয়া ছিল গ্রেটার দেন, এখানে ঘয়ে দেওয়া আছে লেস দেন, তার মানে কিন্তু এটা অবশ্যই সঠিক। আমরা কিন্তু এভাবে পেয়েছি যে -2 অবশ্যই লেস দেন হচ্ছে -1। এখানে এই ঘ নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর। বাকি খ এবং গ এটা আমাদের না করলে চলবে। 43 নম্বর কি বলছে যে একটি সংখ্যার 20%-এর 80% যদি 12.8 হয় তবে সংখ্যাটি কত? আচ্ছা, আমরা ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে x, তাহলে x এর 20% সমান কত হবে? 20x ডিভাইডেড 100। ওকে, প্রথমে আমরা x এর 20% বের করলাম। এখন বলছে x এর 20%-এর 80%। এখন এই যে 20x ভাগ 100 এইটার আবার 80%, তাহলে এইটার হচ্ছে 80%, তাহলে সমান কত হবে? উপরে কত হবে? উপরে হবে 20x ডিভাইডেড 100 গুণন 80% মানে হচ্ছে 80/100। এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট এই শূন্য দুইটা শূন্য আমি কাটবো, একটা হচ্ছে 80-র একটা শূন্য দিয়ে আর একটা হচ্ছে 20-এর একটা শূন্য দিয়ে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? উপরে পাওয়া যাচ্ছে কি? উপরে পাওয়া যাচ্ছে হচ্ছে 8 দুগুণে 16। ও আচ্ছা, এই যে 8কে আবার কাটা যায়, 8কে 4 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 100কে 4 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে উপরে পাওয়া যাচ্ছে হচ্ছে কত? 2x আর হচ্ছে 2, তাহলে 4x, আর নিচে হচ্ছে 25। হ্যাঁ, এইটা হচ্ছে কি আমরা পেলাম হচ্ছে x এর 20%-এর 80%। এখানে পরে আবার বলছে যদি 12.8 হয়, অর্থাৎ এটার মানে হচ্ছে 12.8। ওকে, তাহলে আমরা তো জায়গা কম, তো আমরা দেখি এখানে করি, এখানে মাঝখানে আসি আমরা। দ্যাট ইমপ্লাইজ কি হবে তাহলে? 4x ইকুয়াল টু, ওটা আড়াআড়ি গুণন হবে, তাহলে 12.8 গুণন 25। হ্যাঁ, 25 আর 12.8 আড়াআড়ি গুণ করলাম, অতএব x ইকুয়াল টু কি হবে? জাস্ট এটার নিচে এই 4টা আমি ভাগা হয়ে যাবে। এখন এই 4 দিয়ে 12.8 কে কাটবো। দেখেন 4 12-এর ভিতরে কতবার যায়? আমি এখানে লিখলাম 3, আর 8-এর ভিতরে যায় হচ্ছে 2। হ্যাঁ, 3.2 হচ্ছে 4 দিয়ে আমি 12.8 কে কাটলাম। এখন 3.2 দিয়ে 25 কে গুণ করতে হবে। তো 25 হচ্ছে 3 25 75, আর হচ্ছে 25 দুগুণে 50, 50-এর 5 হবে, কারণ দশমিক রয়েছে, দশমিকের কারণে শূন্যটা বাদ যাবে, তাহলে 75 আর হচ্ছে 5 যোগ করলে 80 হবে। এই যে 80 অপশন ঘ, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 44 নম্বর কি বলছে? পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন হলে এটাকে বলা হয় প্রগত। অপশন গ। 45 নম্বর কি বলছে? তাল পাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? তাল পাতা মনে রাখার জন্য তাল, এখান থেকে পাল, তাল পাতার নিদর্শন, এটা হচ্ছে পাল যুগের নিদর্শন। 46 নম্বর প্রশ্ন হচ্ছে 19 শতকের মহিলা কবির নাম কি? 19 শতকের মহিলা কবি হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। অপশন ক। 47 নম্বর দ্য ওয়ার্ড কুলিনারি ইজ রিলেটেড টু। কুলিনারি এটা হচ্ছে কুকিং এর সাথে রিলেটেড। অপশন খ। 48 নম্বর ডাউকি ফন্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী এর গতিপথ পরিবর্তন করে? এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। অপশন ক। 49 নম্বর হচ্ছে 3/4 অফ ওয়ার্ক ড্যাশ ফিনিশড। 3/4 মানে হচ্ছে 3/4 কাজ, ফিনিশড হ্যাজ বিন ফিনিশড শেষ হয়ে গেছে। অপশন গ, হ্যাজ বিন ফিনিশড। 50 নম্বর কি বলছে? হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা? এটি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। অপশন গ। 51 নম্বর কি বলছে? IPv4 এবং IPv6 আর একটা আছে। IPv4 এর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস? এটি হচ্ছে 8888। এটি হচ্ছে আমাদের IPv4 এর জন্য গুগল ডিএনএস সার্ভার আইপি। স্বরাগমের উদাহরণ কোনটি? স্বরাগমের উদাহরণ হচ্ছে স্পর্ধা থেকে আস্পর্ধা হয়ে যাওয়া, এটি হচ্ছে স্বরাগমের উদাহরণ। 53 নম্বর ঊর্ণনাভ। ঊর্ণনাভ এর অর্থটি হচ্ছে মাকড়সা। অপশন খ। 54 নম্বর আউট অ্যান্ড আউট মিন্স হচ্ছে থ্ররলি। অপশন গ, থ্ররলি। 55 নম্বর কি বলছে? হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। হি ইজ ডিভয়েড অফ। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। 56 নম্বর পেপাল ইজ আ। পেপাল এটি কি? পেপাল এবং আরেকটি রয়েছে, এটিকে বলা হয় হচ্ছে পেওনিয়ার। পেপাল এবং পেওনিয়ার এই দুটোই হচ্ছে বর্তমান সময়ে
অনলাইন মানি ট্রান্সফারের একটি মাধ্যম। আপনারা জেনে থাকবেন যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে অন্য কোনো কান্ট্রির কাস্টমারদের কোনো কাজ করে দেন, যেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি। তো ফ্রিল্যান্সিং এর জন্য যেটা আমাদের ব্যাংকের সাথে আমরা হচ্ছে টাকায় লেনদেন করি, আর বাইরের বিশ্বের তারা হয়তো বা ইউরো বা ডলারের লেনদেন করে। তো ডলারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের টাকার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোটা একটু ডিফিকাল্ট। সো এমন একটা ট্রানজাকশন ওয়ে ব্যবহার করা হয় পেপ্যাল এবং পেওনিয়ার মাধ্যমে, যেখানে তারা পেওনিয়ার বা পেপ্যালে তারা আমাদেরকে ডলারই দেবে, আমরা ডলারটাই পাবো, বাট ডলার থেকে আবার আমাদের দেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা হিসেবে এটা কনভার্ট করে নেওয়া যায় বা ট্রান্সফার করে নেওয়া যায়। তো পেপ্যাল এবং পেওনিয়ার এগুলো হচ্ছে মূলত অনলাইন মানি ট্রান্সফারের একটা ওয়ে। তাহলে পেপ্যালের সঠিক উত্তর হবে অপশন খ। এখানে পেপ্যাল না দিয়ে পেওনিয়ারও থাকতে পারে। তো পেপ্যাল পেওনিয়ার দুটাই হচ্ছে মূলত অনলাইন মানি ট্রান্সফার, অপশন খ। 57 নম্বর কি বলছে, এক্স ওয়াই জেড এর গড় 5, মানে এক্স ওয়াই জেড তিনটা সংখ্যা, কিন্তু তিনটা সংখ্যার গড় 5, মানে এই তিনটা সংখ্যার সমষ্টি কিন্তু আমাদের 15। হ্যাঁ, আমরা এটা জানি। এবার কি বলছে, এক্স ওয়াই জেড ও 9 এর গড় কত? তো এক্স ওয়াই জেড এর গড় তো আমরা পাইছিলাম 5, এর সমষ্টি পাইলাম হচ্ছে 15। তো বাকি আরেকটা সংখ্যা হচ্ছে 9 যোগ করছে, তাহলে 15 আর হচ্ছে 9 যোগ করলে কত হচ্ছে 24। এখানে 24 কিন্তু চারটা সংখ্যার সমষ্টি, ঠিক আছে। তো চাইছে হলো গড়, তাহলে এই 24 কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 4 6 24, গড় বের করলে তো আমরা সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে 4 6 24, 6 হচ্ছে আমাদের নতুন করে এই চারটি সংখ্যার গড়। 58 নম্বর, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট বা শ্বেত হস্তি বাংলাতে বলে। শ্বেত হস্তি মানে হচ্ছে যেটা প্রচুর পরিমাণে খরচের কারণ হয়ে যায়। তো এখানে অপশন ঘ, এ ভেরি কস্টলি অফ ট্রাভেলসাম পজেশন। এখানে এই যে যেটা অতিরিক্ত মাত্রায় খরচের হচ্ছে উৎস, সেটিকে আমরা বলা হয় হোয়াইট এলিফ্যান্ট বা বাংলাদেশ শ্বেত হস্তি বলা হয়। 59 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু, অপশন ক। 60 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ স্পেলড ইনকারেক্টলি? ইনকারেক্টলি বানান রয়েছে নিচের শব্দগুলোর ভিতরে, অপশন ক। রেমিনেসকন্স, এটি অশুদ্ধ একটি শব্দ। 61 নম্বর প্রশ্ন, গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? গণহত্যা জাদুঘর এটি মূলত খুলনায় অবস্থিত, অপশন ঘ। HTTPS এর এস দিয়ে কি বোঝায়? আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে প্রথমেই থাকে হচ্ছে www ডট, এরপরে হচ্ছে HTTPS, হ্যাঁ, এরপরে হচ্ছে এরকম থাকে এরকম, এরপরে হচ্ছে ডট, হয়তো বিডি টেলিটক এরকম .com এরকম সাইট থাকে। এই যে এখানে এসটা রয়েছে, এই এসটা দিয়ে বোঝানো হয় যে HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইটা হচ্ছে সিকিউরড একটা সাইট। এখানে কোনো তথ্যের কোনো লিক হবে না বা ফোনের কোনো ডিভাইস হ্যাক হবে না, এরকম বোঝানোর জন্য এখানে এসটা ইউজ করা হয়। তো আমরা যখন এটা জিনিসটা আমি খেয়াল রাখবো আমরা সবাই, সেটা হচ্ছে যে যখন কোনো ওয়েবসাইটে ঢুকবো বা কেউ আমাকে দিবে যে একটা এই সাইটে ঢুকে দেখো এটা কি আছে, তো যখন আমরা দেখবো যে HTTP এরপরে সরাসরি এভাবে দিয়ে সাইট দেওয়া আছে, এস দেয়া নেই, আমরা চেষ্টা করবো যে ওই সাইটটাতে এন্টার না করার জন্য, কারণ এটা রিস্কি হয়ে যায়। যদি আমরা দেখি যে HTTPS দেওয়া রয়েছে, তাহলে আমরা সেই সাইটে ঢুকতে পারি নিঃসন্দেহে। হ্যাঁ, তাহলে এস দিয়ে বোঝানো হয় সিকিউর, অপশন গ। 63 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি সাধিত শব্দ নয়, অর্থাৎ কোনটি মৌলিক শব্দ? তো মৌলিক শব্দ তো আমরা এর আগে আমরা জেনেছি যে গোলাপ হচ্ছে মৌলিক শব্দ, অর্থাৎ এটা হচ্ছে সাধিত শব্দ নয়। বাদ বাকি পানসা, ফুলেল, হাতল এগুলো সবগুলোই সাধিত শব্দ। 64 নম্বর প্রশ্ন হচ্ছে, দা এক্সপ্রেশন লিঙ্গুয়ান ফ্রাঙ্কা। লিঙ্গুয়ান ফ্রাঙ্কা বলতে হচ্ছে বোঝানো হয় যে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ভাষা, সেটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, অপশন খ, কমন ল্যাঙ্গুয়েজ। 65 নম্বর, চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চাণক্য প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের, অপশন গ। 66 নম্বর প্রশ্ন, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। এখানে লুক ফরওয়ার্ড টু, আমরা যদিও জানি যে টু এর পরে সবসময় কি ভার্বের বেস ফর্ম বসে, বাট লুক ফরওয়ার্ড এই ফ্রেজটুকু থাকার কারণে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, এখানে তখন কি হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে যায়, এই শুধু লুক ফরওয়ার্ড। এই লুক ফরওয়ার্ডের সাথে সাথে আরো একটা ফ্রেজ রয়েছে, সেটা হচ্ছে উইথ ভিউ টু, উইথ ভিউ টু। এখানে যে টু রয়েছে, টুর পরে সাধারণত আমরা ভার্বের বেস ফর্ম বসাই, বাট উইথ ভিউ টু, এই উইথ ভিউ এটা থাকার কারণে
এই আই লুক ফরওয়ার্ড টু উইথ ভিউ টু এটার পরে এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তাহলে এখানে অপশন খ হবে সঠিক উত্তর। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। 67 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে? তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র। অপশন ঘ। 68 নম্বর প্রশ্ন হচ্ছে 1, 3, 6, 10, 15 ড্যাশ 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 ধারাটির পরবর্তী পদ কত হবে? এখানে আমরা দেখি পার্থক্যগুলো কিভাবে দেওয়া আছে। 1 থেকে 3 পার্থক্য কত? 2। 3 থেকে 6 পার্থক্য কত? 3। 6 থেকে 10 পার্থক্য কত? 4। 10 থেকে 15 পার্থক্য কত? 5। অর্থাৎ 2, 3, 4, 5 এগুলো ক্রমিক সংখ্যা, এক এক করে বাড়তেছে পার্থক্যগুলো। তাহলে 15 থেকে এখানে যে সংখ্যাটা হবে 15 পরবর্তীতে এটার পার্থক্য হবে কত? 6। এক এক করে বাড়বে। 2, 3, 4, 5, 6। তাহলে 15 আর 6 কত? 21 হবে না পার্থক্য? 6 হচ্ছে পার্থক্য আর পরবর্তী সংখ্যাটা হবে 21। তাহলে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 69 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? যখন এরকম ভাবে ভগ্নাংশ দেওয়া থাকবে তখন ভগ্নাংশটার ভিতর থেকে ক্ষুদ্রতম বা বৃহত্তম যেটাই বলুক আমরা বের করার জন্য একটা নিয়ম ফলো করব। আমরা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা হচ্ছে ভগ্নাংশের লবে আমরা 10 দিয়ে গুণ করব। হ্যাঁ, লবকে 10 দিয়ে গুণ করলে 3, এটা 3 কে 10 দিয়ে গুণ করলে 3 10 30 হবে, লিখলাম। 2 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 10 দুগুণে 20 হবে। এটা কত হবে? 10 হবে। এটা কত হবে? 50 হবে। অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে প্রত্যেকটা লবের ডান পাশে একটা শূন্য বসায় দিব, তাহলে এখন দেখেন 30 কে 4 দিয়ে ভাগ করব। তো 30 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 7 28, 7 পয়েন্ট। তো 4 7 28, 30 এর ভিতরে 28 বাদ দিলে থাকবে কত? 2। তো 2 থাকার কারণে দশমিক দিলাম, দশমিক দিয়ে 2 এর পর শূন্য নিয়ে আসবো, 20 হবে। তো 20 এর ভিতরে 4 যায় 5 বার, তাহলে 7.5 এটা পেয়ে গেলাম। 20 এর ভিতরে 3 দিয়ে ভাগ করব। হ্যাঁ, এটা কত হবে? 3 6 18, 6। আচ্ছা, 6 এর পরে তাহলে 20 এর ভিতর থেকে 318, 18 বাদ দিল। হ্যাঁ, 20 এর ভিতরে 18 বাদ দিলে থাকবে হচ্ছে 2। তো এই সেম একই ভাবে এটা চলতে থাকবে। হ্যাঁ, 20 কে 3 দিয়ে ভাগ করলে 6.66 এভাবে চলতে থাকবে। এবার আসি গয়ে, 50 কে 21 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে? 50 কে 21 দিয়ে ভাগ করলে 21 দুগুণে 42। ওরে, এটা তো অনেক ছোট। ঠিক আছে, তো 21 দুগুণে 42 বাঁচবে কত? 50 থেকে 42 বাদ দিলে 8। তো 8 এর ভিতরে তো 21 যায় না, আমি দশমিক দিয়ে শূন্য নিয়ে আসলাম, তাহলে 80 হলো। তো 80 এর ভিতরে 21 যায় কয়বার? 4 21 84 হয়, তাহলে 3 দিতে হবে। 3 21 66। আচ্ছা, আমি 2.3 এই এক ঘর নিলেই আমি পেয়ে যাব। আবার 10 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 3 9, এটা 3 পয়েন্ট সামথিং আসবে। তার মানে এই যে 2.3 এটা কিন্তু সবচেয়ে ছোট। আমি 50 করছি, 30 করছি, 20 করছি, 10 করছি, এগুলো করে সবগুলো কিন্তু একইভাবেই মানটা বেড়ে যাবে। কাজে আমি যদি 3 কে 4 দিয়ে ভাগ করতাম বা 2 কে 3 দিয়ে ভাগ করতাম প্রথমে যেভাবে ছিল, ওটাতে যে মান পেতাম আমি এখন সবগুলোকে সমান সংখ্যা দিয়ে গুণ করে যে ভাগ করতেছি এটাও আমি সেম মানই পেয়ে যাব। তাহলে 2.3 এটা হচ্ছে সবচেয়ে ছোট। অপশন গ এটা হচ্ছে আমাদের এই 4টা অপশনের ভিতরে সবচেয়ে ছোট অপশন। 70 নম্বর হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? এটি হচ্ছে রক্ত সোপান। অপশন গ। ভিডিওটি যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওটি দেখার জন্য। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেল থেকে প্রতি সপ্তাহেই নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয়, যেখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা হয়। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।